আমাদের আজকের গন্তব্যস্থল হলো লাটাগুড়ি। গাড়িতে করে নিউমাল জংশন থেকে আমরা পৌঁছে গেলাম লাটাগুড়ির একদম গভীর জঙ্গলে। গভীর জঙ্গলের মধ্যেই একটা সুন্দর রিসর্ট আছে, সেই রিসর্টেই আমরা আজকের আর কালকের দিনটা কাটাবো। অন্ধকারে লাটাগুড়ি যাওয়ার রাস্তাটা বেশ ভয়ঙ্কর, বলো? এই না হাতি বেরিয়ে আসে। হ্যাঁ, যে কোনো সময় এখানে তো হাতি বেরোয়। চলো লাটাগুড়ির এই অন্ধকারময় রাস্তাটা একটু উপভোগ করা যাক, এরপর দেখা হচ্ছে হোটেলে। আরে বাপরে, বলতে না বলতেই হাতির দর্শন। এই তাড়াতাড়ি এসো, বাইরে বেরো, হাতি দেখতে পাওয়া গেছে। আরে বাবা, ব্যালকনিতে দাঁড়িয়েই তুমি হাতি দেখে ফেললে? এই তো সবে বলছিলে হাতির দর্শন হবে কিনা। আরে তাই তো বলছি, উফ দুর্দান্ত। হাতি দেখার পালা তো শেষ, চলুন আপনাদের দেখিয়ে দিই রিসর্টের রুমটা কেমন ছিল। এটার রুমটা তো বেশ ভালোই ছিল, তার সাথে এটা বাথরুমটা বেশ বড় আর খুব সুন্দর। এই যে আমি সামনে দাঁড়িয়ে একটু পোজ দিয়ে দিই, টানা। আর এই সেই ব্যালকনি, যেখান দিয়ে সবার আগে এসেই হাতি দেখতে পেয়ে গেছিলাম। কালকে সকালে এটা ভালো করে দেখাবো। এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 5:30, আর ঘুম থেকে উঠেই রেডি হচ্ছিলাম। রেডি হতে হতেই রাস্তায় দেখতে পাই এরকম সুন্দর দৃশ্য। আর অপেক্ষা কে করে বলুন, বেরিয়ে পড়েছি। গার্ড দাদাকে বললাম একটু চাবিটা খুলে দেবেন, বলেই বেরিয়ে পড়লাম ময়ূরের দেখতে। ব্যাস, জঙ্গলের মধ্যে ঢুকে গেল। এবার আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন যাচ্ছি গাজলডোবা। এখন বাজে সকাল 6:30। এখন চললাম আমরা গাজলডোবা। এরপরে দেখা যাক কি হয়, কত রকম পাখি পাই। চলুন আপনাদেরও নিয়ে যাই। এই হচ্ছে তার রাস্তা। সকাল সকাল ময়ূর তো পেয়েই গেছি, আর কাল রাতের হাতির কথা তো আপনারা জেনেই নিয়েছেন। এই হলো জঙ্গলের রাস্তা, চারিদিকটা ঘন জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমি আর উজ্জ্বল হেঁটে যাচ্ছি। এই হলো সেই গাজলডোবা, যেখানে আমরা ফটোগ্রাফি করতে যাচ্ছি। আর এই সেই সমস্ত নৌকাগুলো রাখা, এরকমই একটা নৌকোতে উঠে আমরাও যাবো আর কিছুক্ষণের মধ্যে। আর আপনারা যদি ফটোগ্রাফি করতে আসতে চান তাহলে নাম্বার আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই নাম্বারের সাথে যোগাযোগ করলেই আপনারা আসতে পারবেন। এই সবে আমরা নৌকায় উঠেছি, এবার বার্ডিং করা শুরু হবে। দেখা যাক কি কি পাওয়া যায়। এই যে সামনে উজ্জ্বল বসে পড়েছে, পাখির ছবি তোলা শুরু করে দিয়েছে। সবার প্রথমেই দেখা মিলল মাছরাঙার। তারপরেই দেখতে পেলাম একজন এখানে রোদ পোয়াচ্ছে। ইনি হলেন রিভার ল্যাপিং। চুপচাপ একটা নৌকোর উপর বসে ফটোগ্রাফি করার কিন্তু একটা আলাদাই মজা আছে, জানেন তো। যেদিকেই তাকাচ্ছি সব জায়গায় দেখছি সবাই বার্ডিং করতেই এসেছে। এতটা দূরে সচরাচর কেউ আসে না, শুধুমাত্র যারা বার্ডিং করতে আসে তারাই এত দূরে আসে। ওই দেখুন, তিরিং বিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে। এরা কাদা কুঁচে খাওয়ার মাস্টার। তবে এদের নাম যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। কপত কপতি এখানে এসে প্রেম আলাপটা সকাল সকাল শুরু করেছিল ঠিকই, তবে আমাদের এই ফটো তোলার জ্বালায় তারা ঝটপট লজ্জা পেয়ে পালিয়ে যায়।
এদিকে আবার পানকৌড়ি মহাশয়া নদীতে বসে রোদ পোয়াচ্ছেন। কয়েকটি পাইট কিংফিশার বসে আছে মাছের আশায়, ওত পেতে বসে আছে। এই যা, সবকটা উড়ে গেল। এদিকে আবার নর্দার্ন ল্যাপিং গুলো দল বেঁধে বসে আমাদের পোজ দিচ্ছে, আর আমরা মজায় বেশ কিছু ফটো তুলে নিয়েছি। 2023-এর অক্টোবর মাসের সেই যে ক্লাউড বাস্ট, সেটার জন্য আজ মাঝ নদীতে এরকম চড়া পড়ে আছে। এই কারণেই দাদা নৌকা থেকে নেমে পড়ে নৌকা ঠেলতে শুরু করেছে। সেই ক্লাউড বাস্টে কতটা ক্ষতি হয়েছে আর এই কতটার মাঝ নদীতে চড়া পড়েছে এটা দেখলেই বোঝা যায়। গাজলডোবার রাস্তার ঠিক অপোজিটেই খাবার প্রচুর দোকান আছে। আপনারা যদি আসেন গাজলডোবা তো এখানটা ঘুরে যেতেই পারেন। আমরা এখানেই মধ্যাহ্ন ভোজনটা সেরে নিলাম, কারণ আবার আমাদের নৌকোয় উঠতে হবে ফটো তোলার জন্য। আর আজকে খাবারে ছিল ভাত, ডাল, তরকারি আর সঙ্গে এই নদীতে ধরা বরলি মাছ, যেটা সব থেকে বিখ্যাত। খাওয়া দাওয়া সেরেই উঠে পড়লাম নৌকোতে, আবার চললাম নদীতে পাখির ফটো তুলতে। আর এখানে সাইবেরিয়া থেকে প্রচুর সুন্দর সুন্দর পাখি আসে দেখার মতো। বেশিরভাগটাই এখানে হাঁসের প্রজাতিটাই পাওয়া যায়, যেগুলো জলাভূমিতে বেশি উড়ে বেড়ায় তাদেরকে, কিন্তু সেগুলো হচ্ছে সাইবেরিয়া থেকে আসা। অন্ধকারে সেই একই রাস্তা দিয়ে চললাম আবার রিসর্টে ফিরে। আপনারা ভাবছেন রিসর্টটা কি নাম আর কোথায় আর কেমন দেখতে, তবে সেটা দেখাবো। পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। রিসর্টে তাড়াতাড়ি ফিরেই রাতের খাবারটা সেরে ফেলি, কারণ পরের দিন সকালেই আমাদের জঙ্গল সাফারি আছে। আর রাতের খাবারে ছিল ভাত, চিকেন, আলু পোস্ত আর ডাল। 3:30-এর অ্যালার্মটা দেয়া হয়েছে তো? হ্যাঁ, আমি ভুলিনি, দেওয়া আছে। তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। এখন বাজে ভোর 4টে। আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে যাব বলে টিকিট কাটতে। আর সামনের গেট দিয়ে না, পেছনের গেট দিয়ে, কারণ সামনের গেট দিয়ে যে কোনো মুহূর্তে বন্য জন্তু চলে আসতে পারে। তাই জন্য আমরা পেছনের গেট দিয়ে 4টের সময় বেরিয়ে পড়লাম টিকিট কাটার জন্য। জঙ্গল সাফারির জন্য গাড়ি কিন্তু খুব কম, তাই জন্য আগের থেকে এসে লাইন দিতে হয়। আমরা অত ভোরবেলা বেরিয়েও 5 জনের পরে লাইন পেয়েছি। আর 5 জন মানে 5 জন না, 5 জনের সাথে পুরো ফ্যামিলি আছে। আর আমরা যেহেতু সিঙ্গেল সাফারি করেছিলাম, তাই বেশি রিস্ক না নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। গার্ড দাদা আমাদের আগের থেকেই বলে দিয়েছিল না, তাই। আর এখানে গাইডের জন্য 350 টাকা করে নেয়, তার জন্য লাইন দিতে হয়েছে। 1650 টাকা প্রথমেই জমা দিয়ে দিতে হয়েছে, তারপর 350 টাকা, তারপরে 50 টাকা এন্ট্রি ফ্রি। এখন বাজে 6:20 আর আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারিতে। সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিছু তো পাইনি, দেখা যাক কতদূর কি পাই। প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। এই যে উজ্জ্বল, দেখা যাক কি পাই। গাইড আমাদের বলতে বলতেই যাচ্ছিলেন যে এখানে যে কোনো বন্য জন্তু আর বিশেষ করে হাতি জল খেতে আসে, তাই একটু ভিডিওটা ক্যাপচার করে নিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই দেখা পেলাম না। এটা হচ্ছে ট্রাইবালদের গোষ্ঠী,
ট্রাইবালরা এখানে থাকে। এই জায়গাটা পুরো ট্রাইবালদের জায়গা। দেখুন দূরে বেশ কিছু ময়ূর দেখতে পাওয়া যাচ্ছে যারা ঘুরে বেড়াচ্ছে। স্টপ স্টপ স্টপ। ওই তো হ্যাঁ হ্যাঁ স্টপ করুন স্টপ করুন স্টপ করুন। সামনে গেলেই চলে যাবে। দুখানা বাইসন আছে। এই হলো সেই বানিয়ান ট্রি রিসর্ট, যেখানে আমরা কয়েকদিনের জন্য আস্তারা গিয়েছি। এখান থেকে একদম সামনে জঙ্গল, মানে আপনারা ব্যালকনিতে বসে জঙ্গলের মজা নিতে পারবেন। ইভেন এখান থেকেও দেখা যায় জঙ্গলটা। আপনাদের একটু দেখাই উডেন রুমগুলো। কটা রুম আছে আপনাদের? রুম আমাদের এখানে আছে এই মুহূর্তে আপনার 18টা, আর দুটো আছে ডরমিটরি which can be used as driver accommodation as well। এবারে 18টার মধ্যে আমার বেস ক্যাটাগরি হচ্ছে আপনার ডিলাক্স রুম, তার উপর আছে এক্সিকিউটিভ রুম, আর সামনে যে কাঠের বিল্ডিংটা আপনি দেখলেন ওটা হচ্ছে হেরিটেজ রুম। তো আপনার বেস ক্যাটাগরি যেটা, সেটাতে আমাদের চার্জ হচ্ছে 1500 প্লাস 12% জিএসটি। এক্সিকিউটিভ হচ্ছে আপনার 1700 প্লাস 12% জিএসটি। আর হেরিটেজ রুম গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটা 2500 প্লাস 12% জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর ফার্স্ট ফ্লোরের রুম যেটা আছে ওপরে, ওটা হচ্ছে 3000 প্লাস 12% জিএসটি ইনক্লুডিং ব্রেকফাস্ট। এছাড়াও আমাদের এখানে মানে অন রিকোয়েস্ট আমরা ধরুন ক্যাম্প ফায়ার উইথ লাইভ বারবিকিউ, আপনার ট্রাইবাল ডান্স, এগুলো অ্যারেঞ্জ আমরা করেই থাকি খুবই নমিনাল কস্টে। এছাড়া ধরুন এনজেপি বা নিয়ার বাই যে কোনো রেলওয়ে স্টেশন বা এয়ারপোর্ট থেকে পিক আপ ড্রপ সার্ভিস অ্যাভেলেবেল আছে। এখানে জঙ্গল সাফারি ছাড়া অন্যান্য যে সাইট সিন আছে, এখান থেকে আপনি একদিন 7 পয়েন্ট করতে পারেন, আপনি লাভারি সব ট্রিপ করতে পারেন, আপনি ডেলো যেতে পারেন, বক্সা জয়ন্তী করতে পারেন, মানে এনি অ্যান্ড এভরি কাইন্ড অফ সাইট সিন আমরা অ্যারেঞ্জ করে দেবো। জঙ্গল সাফারিটা আমরা শুধু করতে পারবো না, আমি এটা স্পেসিফিক এই জন্য বলে দিচ্ছি যে একটা মিসকমিউনিকেশন হয়ে যায়। কারণ জঙ্গল সাফারি এখন গভর্নমেন্ট রুল যেটা হয়েছে, যিনি যাবেন টুরিস্ট, তাকে নিজে কাউন্টারে গিয়ে নিজের ফটো আইডি দিয়ে বুক করতে হবে। সেজন্য এটা এই একটা ক্ষেত্রে আমরা অপারগ। রেস্ট এভরিথিং মানে আপনি আমাদের নাম্বার শেয়ার করে দেবেন, কোনো ব্যাপার না। তো ফর এনিথিং এন্ড এভরিথিং উই আর দেয়ার। ঠিক আছে। আর আপনার ব্যালকনি মানে যেটা জঙ্গলের একদম ভিউটা দেখা যায় সেটা, ওটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ রুম, ওগুলো ওটা হচ্ছে 1700 প্লাস জিএসটি। এই হলো সেই ব্যালকনি, যেখান থেকে বসে একেবারে জঙ্গলের মজা নিতে পারবেন। এরপর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম উজ্জ্বলের একটা বার্ড ফটোগ্রাফির এক্সিবিশনে। এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক্সিবিশনের পর্ব শেষ হতেই না হতেই বেরিয়ে পড়লাম সাইট সিন করতে টি গার্ডেনের মাঝখান দিয়ে। প্রথম গন্তব্য ছিল এই টি গার্ডেনটাই। এটা হলো চায়ের ফুল, চায়ের পাতা যেমন, চায়ের ফুলটাও তেমনি অসাধারণ। আমি এই প্রথমবার দেখলাম। এরপর এগিয়ে গেলাম সান্তালেখোলা। এটা হলো পরের ডেস্টিনেশনটা। এই সান্তালেখোলার প্রপার জায়গায় যাওয়ার জন্য আপনাকে গাড়ি প্রথমে ছেড়ে দেবে, যেই গাড়িতে করে আপনি আসবেন
সেই ড্রাইভার নামিয়ে দেবে। 420 টাকা টিকিট কেটে যেতে হবে, পার হেড 20 টাকা, আর 400 টাকা গাড়ির ড্রাইভার নেবে। তবে রাস্তাটা ভাববেন না যে অল্প, রাস্তাটা বেশ অনেকখানি, তবে হেঁটে আসছে অনেকেই। আমরা যদিও হেঁটে যাচ্ছি না, তার কারণ আমাদের আরো অনেকগুলো জায়গা কভার করতে হবে। এখানে থাকার জন্য কিন্তু বেশ সুন্দর সুন্দর রিসর্টও আছে, সেগুলোই থাকতেই পারা যায়। এটা হলো সুলতানে খোলা নেচার রিসর্ট। এটা বুকিং করতে গেলে আপনাদেরকে কিন্তু অনলাইনে বুকিং করতে হবে, এটা সরকারি প্রপার্টি। আর এই জায়গায় থাকতে যদি একবার পারা যায়, রাত্রিবেলার এরকম সুন্দর মনোরম পরিবেশে যদি থাকা যায়, দুরাত কাটানো যায়, সত্যি অসাধারণ লাগবে। ঘোড়ার পালা শেষ হতে না হতেই খুব জোর পেটে ছুঁচোয় রাউন্ড মারছিল, তাই বেশিক্ষণ দেরি না করে খাবার টেবিলে হাজির হলাম। সুলতানে খোলা ঠিক যেখান থেকে গাড়িতে উঠেছিলাম যাবার জন্য, ঠিক সেখানেই বেশ অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানেই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ওরে বাপরে, একই কাণ্ড, এত ভিড় কেন? জায়গাটা দেখে তো মনে হচ্ছে না যে নর্থ বেঙ্গলের কোনো জায়গায় দাঁড়িয়ে আছি, দেখে মনে হচ্ছে যে কোনো একটা পিকনিক স্পটে দাঁড়িয়ে আছি। আগে হ্যাঁ, এটা পিকনিক স্পট তো ঠিকই, কিন্তু এত ভিড় আমাদের কলকাতার মতন জাস্ট ভাবা যায় না। প্রচণ্ড ভিড়। এই এত ভিড়ের মধ্যে পুরো জায়গাটা এক্সপ্লোর করার ইচ্ছেটা সত্যি যাচ্ছে না, তাই আর গেলাম না। এই জায়গাটা কোথায় সেটাই ভাবছেন তো? এটা হলো সামসিং ভিউ পয়েন্ট। এত ভিড় হবে, এত মানুষ পিকনিক করতে আসবে, এটা তো ভাবিনি। চারিদিকে 4 রকম গান চলছে। আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে এগিয়ে গেলাম স্টেশনের দিকে, কারণ বাড়ি তো ফিরতেই হবে। আপনারা ভাবছেন ঘুরতে যাবেন, কিন্তু সময়ের অভাবে বা যে কোনো কারণে আপনারা প্ল্যান করে উঠতে পারছেন না, তাহলে আর দেরি করছেন কেন? নির্দ্বিধায় আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। হোমস্টে থেকে গাড়ি, হোটেল, যে কোনো জায়গার ট্যুর প্ল্যান আমরা দিয়ে দেব। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে, আর একটা নতুন জায়গা নিয়ে। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা করতে চলেছি। তার আগে আপনারা সাবস্ক্রাইব করতে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা ক্লে কিছু ওরা ইউজ করে যেটা মুখে লাগায়, যেটাতে বেশ গ্লো দেয় স্কিন।